আসসালামু আলাইকুম। বাংলা ভূত স্টুডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের পাঠানো ঘটনাই আমাদের এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবারে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ঘটেছিল আমারই চাচাতো ভাই, তার নাম আজাদ। তিনি মাছ মারতে খুবই পছন্দ করতেন। মাছ মারাটা এর আগের ঘটনায় আমি বলেছিলাম আমার দাদাও পছন্দ করতেন, যেহেতু দাদারই নাতি, বড় ভাই সবচেয়ে বড় আমাদের পরিবারের। তো তিনি মাছ মারতে খুবই পছন্দ করতেন। তো আমাদের গ্রামটি নাটোর জেলার সদর উপজেলারই এক দস্তনাবাদ এর দক্ষিণে অবস্থিত। তো সেইখান থেকে আমার বড় ভাই এই যে দস্তনাবাদের বিল, এখানে প্রায়শই মাছ মারতে যেতেন। তো দস্তনাবাদের বিল সম্পর্কে একটু বলি। এই বিলটি ছোট হলেও অনেক গহীন ছিল, কিছু কিছু জায়গায় একটু ভয়ঙ্কর টাইপের। আরও আগে, আজ থেকে 50 বছর 30 বছর আগে সেই বিলটা তাও আরও বেশি ভয়ঙ্কর ছিল। এবং সেখানে একটা ব্রিজ আছে, ছোট্ট কালভার্টের মতো ব্রিজ আছে। সেই ব্রিজটাকে কিন্তু মানুষ সিরাজ কাটা ব্রিজ নামে পরিচিত, যেটা বর্তমানে কালিকাপুর এবং দস্তনাবাদের বিলটাকে সংযোগ দিয়েছে, বা যে রাস্তা সেটা সংযোগ দিয়েছে। তো ভাই যে সময় মাছ মারতে যাচ্ছিলেন, ওই সময়টা ছিল খুবই বর্ষার দিন, এবং উঁচু যে জায়গাগুলো সেই জায়গাগুলোতেও পানি জমে গিয়েছিল। তো এই সময় কিন্তু মাছগুলো উপরের দিকে উঠে আসে এবং শুকনো ঘাসের মধ্যে বা অনেক সময় হালকা পানির মধ্যে এগুলা ঘুরে বেড়ায়। তো ভাইয়ের হাতে ছিল একটা ভালো লাইট, যেটা ব্যাটারি চার্জার লাইট, এবং হাতে ছিল একটা পাঁচা ও একটা ছুরি। পাঁচা বলতে একটা মাছ মারা হাতিয়ার, অনেকটা ঝাঁটার মতো, যেটার মাথায় থাকে স্পক দিয়ে তৈরি অনেকগুলো সোচালো ক্রুজের মতো। এই ক্রুজ দিয়েই মূলত মাছগুলা মারা হয়। তো ভাই সামনে যেতেই একটা বড় শোল মাছ দেখতে পেলেন, যেটা স্বাভাবিকের তুলনায় একটু বড়ই দেখাচ্ছিল। ভাই তো এটা দেখা মাত্রই মাছের লোভে পড়ে যায়। তিনি মাছটাকে মারলেন। একবার মাথার মধ্যে একটু লাগলেও এর বড় মাছ হওয়ার কারণে এর মাথায় কিন্তু এই কুচটা ঢুকলেন না। এবারে একটু একটু করতে করতে তিনি এই যে মাছটাকে মারার চেষ্টা করছেন, প্রথম দিকে মাছটা উপর দিকেই ছিল, কিন্তু ধীরে ধীরে মাছটা কেন জানি নিজেকে আরও বেশি পারদর্শী বা চালাক রূপ দিতে লাগলেন, এবং মাছটা একটু করে পিছলে যাচ্ছিল। এভাবে একটু সামনের দিকে আগানোর পরে ভাই হঠাৎ করে পানির দিকে, আর গভীর পানির দিকে নেমে যাচ্ছিলেন। সেখানে বর্তমানে কিন্তু একটা ডিপ ঘর হয়েছে। সেই ডিপ ঘরের পাশ দিয়েই মাছটা যেন ভাইকে নিয়ে খেলছে। একটু পানির মধ্যে গেলেও মাছটা কিন্তু ভেসে আবার দেখা দিচ্ছে, দিয়ে আবার নিচে চলে যাচ্ছে। এভাবে একটা একটা করতে করতে ভাইকে কিন্তু নিচের দিকেই নিয়ে যাচ্ছিল মাছটা। তো নিচের দিকে যেতে যেতে একটা সময় ভাই খেয়াল করে দেখলেন যে তিনি যে পানিতে নেমেছেন সেটা প্রায় গলা পানি। তো তিনি এখন হঠাৎ করে তার মাথায় আসলো যে এই মাছটাকে আমি এতবার চেষ্টা করলাম, কোনোভাবেই মাছটাকে মারা আমার দ্বারা সম্ভব হলো না। আমি যদি আরও এগিয়ে যাই, আল্লাহ না করুক, বলা যায় না যে কখন কি ঘটে যায়। ভাইয়ের যখনই মাথায় ফিরে আসে, ভাই তখন ওখান থেকে ফেরার জন্য আকুল হয়ে ওঠে এবং নিজেকে ঘুরানোর চেষ্টা করে, মাছটার আশা ছেড়ে দিয়ে। তখন যেহেতু তিনি অনেক পানির মধ্যে ছিলেন, হঠাৎ করেই দেখলেন তার পায়ের মধ্যে কি যেন একটা বাজছে। তো তার হাতে যে ছুরিটা ছিল, এই ছুরিটা দিয়ে তিনি একটু হেলে এই পায়ের মধ্যে সোজা টান দিলেন। মনে হলো কিছু একটা কেটে গেল এবং পাটাও খুলে গেল। এরপরে তিনি খুবই দ্রুত উপর দিকে উঠে আসতে থাকেন। উপর দিকে উঠে আসার পরে তার মনে হলো তিনি বিপদে পড়ে গেছেন, এবং তাকে পেছনের দিক থেকে একটা অশরীরী আওয়াজ, একটা গায়েবী আওয়াজ তার দিকে ভেসে আসলো,
যে আজকের মতো তুই বেঁচে গেলি, আজকে মতো তুই বেঁচে গেলি, তোর কপাল আসলেই ভালো, আমি অনেক দিন ধরেই তোর দিকে নজর রেখেছি, তো তোকে আমি কোনোদিনই ছাড়বো না, তোর বিপদ অনিবার্য। তো এইটা শোনার পর ভাই আর একটু দেরি না করে সোজা উপর দিকে ধানের ক্ষেতের আল ধরে উঁচু জায়গা দিয়ে অনেক দ্রুত সামনে বাড়ির দিকে আসতে থাকে। বাড়ির দিকে আসলেও তিনি মাঝে মাঝে সেই শব্দ কিন্তু পাচ্ছিলেন যতক্ষণ না বাসায় আসেন। তো বাসায় আসার পরে তিনি অনেক বেশি ক্লান্ত হয়ে যান এবং ভাবিকে ডেকে পানি দিতে বলেন। পানি খাওয়ার পরে ধীরে ধীরে সব ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন। প্রথমে বাড়ির মানুষের সাথে শেয়ার করেন, সেই ঘটনা পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে আমরা শুনি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল ঘটনা। আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবারে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটিও ভাইয়ের সাথেই ঘটেছিল। আমার এই বড় ভাই আসলে উনি ছোটবেলা থেকেই কেমন জানি একটু অন্য ধরনের, তিনি এই অশরীরী বা জিনের ধোকায় প্রায় পড়তেন। এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আগের এপিসোডে আমি বলেছিলাম যে আমাদের বাড়ি এমন একটা বাড়ি যেখানে 30 জন মানুষের মধ্যে 15 থেকে 16 জন মানুষই কিন্তু জিনের দ্বারা প্রজেস হয়, তাদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে। এমনকি আমার মা জিনের দ্বারা আক্রান্ত, আমার বড় আম্মু জিনের দ্বারা আক্রান্ত, আমার চাচি একটা মারা গিয়েছে জিনের প্রচলনায়। তো এটা আমাদের বাড়ির নিত্য নৈমিত্তিক। কিছু মানুষ আছে যারা হয়তো এই প্রভাবটা পড়ে না, কিন্তু আমার এই যে বড় ভাই আজাদ ভাই, ইনার ক্ষেত্রে এটা একটু বেশি হতেন। ঘটনাটি 2005 সাল কি 6 সালে ঘটেছিল। ওই সময়ে ভাই মাছের আড়তে চাকরি করতেন। পুঠিয়াতে যে মাছের আড়ত ছিল সেই মাছের আড়তে চাকরি করতেন। তার যে ব্যবসায়িক সহযোগী ছিল তার নাম ছিল জিল্লুর রহমান। তার বাসা গাওপাড়া ঢালানের ওখানেই। তো প্রায় তাদের আসতে রাত হয়ে যেত। সেই সময় তো গাড়ি ঘোড়া থাকলেও এত বেশি প্রচলন ছিল না। তো ভাই পুঠিয়া থেকে ভ্যানে করে ঢালানে আসার পরে তারা ঢালান থেকে হাঁটা শুরু করলেন, কারণ আমাদের বাসা ঢালান থেকে 2 কিলোমিটার ভেতরে, আর যে জিল্লু কাকা তার বাসা ছিল ঢালান থেকে 1/2 কিলোমিটার সামনের দিকে। তো ভাই আর তার যে ব্যবসায়িক সহযোগী জিল্লু কাকা তারা হেঁটে হেঁটে আসছিলেন। এই সময়টুকু তার কিছু মনে হয় নাই, কিন্তু এই জিল্লু যখন বাসায় চলে যায় বা বাসায় ঢুকে যায়, বাকি পথটুকু ভাইকে কিন্তু একাই আসতে হবে। তো তিনি একবার বললেন যে আজাদ, আমি কি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো কিনা? তিনি বললেন যে না, লাগবে না, আমি একাই যেতে পারবো। কারণ এরকম ভাইয়ের একা যাওয়া এটা কিন্তু সচরাচর তাকে করতেই হতো। তো ধীরে ধীরে হেঁটে আসছেন। গাওপাড়া আসতে, গাওপাড়া একটা কবরস্থান আছে। সেই কবরস্থান পার হওয়ার সময় ভাই কিছু অদ্ভুত শব্দ শুনতে পান, যে শব্দগুলা শোনার পরই তার গা ছমছম করে ওঠে, গা ভারী হয়ে ওঠে। তিনি অস্বাভাবিক কিছুর উপস্থিতি তখনই লক্ষ্য করেন। এরপরে তিনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসেন এবং সামনের দিকে আসার পরে গাওপাড়া থেকে, গাওপাড়া মসজিদ ক্রস করলে দুটো রাস্তা দিয়ে আমাদের বাসায় আসা যায়। একটা গাওপাড়ার মধ্যে দিয়ে, অর্থাৎ হাতের বাম দিয়ে আসা যায়, যেটা কাঁচা রাস্তা ছিল সেই সময়ে, এবং একটু পার হলেও এই গ্রামের শেষে একটু নালার মতো ছিল, যেখানে একটু ভাঙা অংশ ছিল এবং হালকা বর্ষা হওয়ার কারণে সেখানে কাদা হওয়ার সম্ভাবনা ছিল। তো ভাই সেই পাশ দিয়ে না যেয়ে হাতের ডান দিক দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তা দিয়ে সরাসরি হেঁটে চলে আসার জন্য মনস্থির করলেন। এভাবে হেঁটে আসছিল। তো ভাইয়ের তখনই মনে হচ্ছিল যে তার পেছন পেছন কেউ একজন হেঁটে আসছে। তো ভাই তখন আর তেমন কিছু গুরুত্ব না দিয়ে আরও সামনে যখন আসলেন, তো এবারে আমাদের গ্রামের শুরুতেই যখন ঢুকবে সেই জায়গাতেও একটা কবরস্থান আছে, আর হাতের ডান পাশে আছে ব্যাকের উপরে
একটা ছোট্ট বাঁশের ঝাড়, ছোট না বেশ বড় বাঁশের ঝাড়। হঠাৎ করে তিনি দেখলেন একটা বাঁশ রাস্তার উপরে আড়াআড়ি হয়ে পড়ে আছে। তো আমরা যারা গ্রামের মানুষ তারা কিন্তু হরহামেশা এই ধরনের ঘটনার সম্মুখীন হই, এবং আমরা জানি যে এই ধরনের বাঁশের উপর দিয়ে পার হতে গেলে বিপদের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। কারণ যখনই একটা মানুষ বাঁশের উপর দিয়ে পার হবে, এই বাঁশটা সজোরে উপরে উঠে যায় বা যেতে থাকে। তো এই বিপদটা কিন্তু হরহামেশাই ঘটে, কারণ দুষ্টু জিন বা পিশাচ শ্রেণীর জিনগুলো এই ধরনের কাজ কিন্তু করে থাকে। তো ভাই সেখানে দাঁড়ালেন, হাতের বাম পাশে কবরস্থান, ছোট কবরস্থান, ডান পাশে বাঁশের ঝাড়, বাঁশ পড়ে আসে রাস্তার উপর। ভাই দাঁড়িয়ে দুবার বললেন যে তুমি যেই হও না কেন আমার রাস্তা ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তো কোনো জবাবও আসলো না, কোনো উত্তরও আসলো না। ভাই আর অপেক্ষা করলেন না, সেখানে অপেক্ষা না করে ভয়ে সেখান থেকে দ্রুত পেছনের দিকে হাঁটা শুরু করলেন। তখন পেছন দিকে অনেক আওয়াজ আসছিল, যে আওয়াজগুলো অনেক ভয়ঙ্কর, এবং বিকট হাসির শব্দ আসছিল, যে হাসির শব্দগুলো অনেক মানুষের জন্য ভয়ের কারণ হতে পারে, তার জন্য সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। তো ভাই তার যে সর্বশক্তি দিয়ে সেখান থেকে মানে দ্রুত হাঁটাটাকে স্পিডটাকে বাড়িয়ে আবারও সেই গাঁওপাড়া মসজিদের এখানে এসে হাতের বাম দিয়ে যে রাস্তা, সেই রাস্তাতে ধরলেন। বলে রাখা ভালো, এই রাস্তাতেও খুব বেশি ভালো না, আগে তো খুব বেশি বাড়িঘর ছিল না। তো ভাই যে পুরোটা রাস্তা আসছিলেন, এই পুরোটা রাস্তায় ভাইয়ের সাথে কিন্তু অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছিল। এবং যখন তিনি এই আমাদের গ্রামের মোড় পার হলেন, তখন তার কাছে মনে হলো যে এখন সে স্বাভাবিক, এখন তার শরীরটা হালকা হয়ে গেছে। তো এইভাবে তিনি বাড়িতে পৌঁছেন। বাড়িতে পৌঁছার পরে আমার বড় আম্মু তো অনেক কিছুই জানতেন। তিনি দেখলেন যে ছেলে ভয় পেয়েছে। তো বড় আম্মু তাকে ঝাড়া দিলেন, ঝাড়া দিয়ে পানি খাইয়ে দিলেন এবং তাকে গোসল করতে বললেন। তারপরে ভাইকে ঘরে উঠল। তো এই ছিল মোট ঘটনা। তো দর্শক শ্রোতা, আপনাদের যদি আমাদের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব এর পরবর্তীতেও আপনাদের আরও ভালো ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য। মূলত এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে।